এটা একটা বুক মেথড, মানে একটা কি বলা যায়, এটা আসলে টাকার লেনদেনের ব্যাপার হয় না। প্রোডাক্টের একটা ফিজিক্যাল প্রোডাক্টের কি হচ্ছে, আস্তে আস্তে ভ্যালু কিন্তু কমে যায়। হ্যাঁ, কেন? কারণ তুমি যে শার্টটা পরছো, হয়তো বা শার্টটা 6 মাস পরার পরে ওটার রংটা একটু দুর্বল হয়ে গেছে, হয়তো বা একটা বাটন ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা, মনে হচ্ছে ছিঁড়ে যাবে। তুমি মানসিক ভাবে চিন্তা করছো 1 বছর পরে ওটা আর পরবা না। তো ওই যে প্রোডাক্টটা তোমার যে ভ্যালু কমে যাচ্ছে তোমার কাছে, এখানে আমাদের একটা মেশিনের ক্ষেত্রেও এই ধরনের জিনিসটা হয়, যে একটা মেশিনের ভ্যালু হয়তো অনেক সময় কি হয়, ডাউনওয়ার্ড হয়, ভ্যালু যে কমে যায়। তা আমরা এই ভ্যালুটাকে কিভাবে কমে যাচ্ছে এবং সেটাকে একটা কস্টিং এর মধ্যে দেখাই, এটাকে আমরা বলছি ডিপ্রিসিয়েশন কস্ট বা ডিপ্রিসিয়েশন। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে আমাদের অ্যাসেটের ক্ষেত্রে অনেক নেসেসারি। কারণ কি, আমরা কতটুকু আসলে কত টাকার জিনিস খরচ করলাম সেটা একটা কস্টিং এ দেখানো যেতে পারে। কারণ তুমি একটা চিন্তা করো, তুমি একটা ব্রেক ইভেন অ্যানালাইসিস করে তুমি চিন্তা করলে একটা বিজনেস করবা। এখন বিজনেসের জন্য তোমার যে একটা প্রোডাক্ট নতুন করে সেট আপ করছো বা একটা মেশিন সেট আপ করছো, ওই মেশিনটা মনে করো 2 বছর চলবে। এখন 2 বছর পরে মেশিনটা যখন আবার কিনতে যাবা, খরচ আছে না? কিন্তু জি স্যার। রাদার দেন আমার বিজনেসের একটা অংশ থেকে যে আমার রেভিনিউ হচ্ছে, তার থেকে একটা টাকা যদি আমি আলাদা করে প্রতি মাসে বছরে সরিয়ে রাখি, তাহলে আমার মেশিনটা কেনা সহজ হবে কিনা? জি স্যার। এই জন্য আমরা কি করি, আমার ইনকাম থেকে ওই ডিডাকশন করি। ইনকাম থেকে কি করি, ওই টাকাটা ডিডাকশন করি, দেখায় যে ওটা আমার ডিপ্রিসিয়েশন খাতে দেখানো যায়। এটা ইলিগাল না, এটা পুরো লিগাল। আর এটা আবার ট্যাক্স কিছু কমে যায়। এবং এটা আসলে এই জন্য মানে দেখা যায় ট্যাক্স কমে যায় কেন, ট্যাক্সের মধ্যে একটা অপশন থাকে। তোমার যদি মেশিনারিজ থাকে, তাহলে তুমি এই ট্যাক্সের কত পার্সেন্ট পর্যন্ত ডিপ্রিসিয়েশন দেখাতে পারবা, কত টাকা পর্যন্ত ডিপ্রিসিয়েশন দেখাতে পারবা। কারণ তোমার মেশিনটা তো তুমি কিনেছো, 5 বছর পর ওটার ভ্যালু নষ্ট শেষ হয়ে যাবে। তখন কি নতুন মেশিন কিনতে গেলে যে একটা বড় খরচ হবে, সেই টাকাটা তুমি প্রতি বছর তুমি তোমার আর্নিং থেকে জমিয়ে রাখা বা একটা আলাদাভাবে খরচ দেখানোর জন্য, যেটা বুক ভ্যালু, আসলে বুক মেথড। ফিজিক্যালি আসলে কেউ টাকাটা এইভাবে আলাদা করে প্রবাবলি রাখে না, কিন্তু এটা হিসাবের জন্য অনেকে করে। ট্যাক্সের রিডাকশনে, ট্যাক্সের ক্ষেত্রে আলাদা রিবেট পাওয়া যায় বা সুবিধা পাওয়া যায় বলে আমরা এই ধরনের কাজটা করি। সো ডিপ্রিসিয়েশনের জন্য কিছু বেসিক টার্ম জানতে হবে। বুক ডিপ্রিসিয়েশন আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বুক ডিপ্রিসিয়েশন, ইন্টারনাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যানালাইসিস করা। এটা অ্যাসেটের লাইফ সাইকেল শেষ হচ্ছে, প্রতিটা ডে এর উপর বেস করে আমরা অ্যানালাইসিস করছি। আর ট্যাক্স ডিপ্রিসিয়েশনটা সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় করে। তা আমাদের আসলে ট্যাক্স ডিপ্রিসিয়েশন আমরা খুব বেশি কনসার্ন হব না। আমাদের ফার্স্ট কস্ট বলে একটা কস্ট ছিল, সেটাকে আমরা প্রথমে কি বলতাম, পি বলতাম। তারপরে একটা যখন টাইম কি বলে, রেট অফ রিটার্ন না রিটায়ারমেন্ট যখন দেখলাম আমরা, তখন আমরা কিন্তু ফার্স্ট কস্টটা আসলে ফার্স্ট কস্ট অনেক সময় ধরিনি, ওই সময়টার মার্কেট ভ্যালু ধরেছি, ঠিক কি না? আর ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে ফার্স্ট কস্টটাকে আমরা ধরছি হচ্ছে বেসিস। এটাকে কি নামে বলবো, এটার নাম হবে কি, অনেক বইয়ে বি লিখেছে, অনেক বইয়ে লিখেছে পি, দুটাই কারেক্ট। ফার্স্ট কস্টটাকে আমরা কি বলবো, বেসিক। বেসিস। বেসিস বেসিস বেসিস। বেসিস। তো এটা হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশনের যে ফ্যাক্টর। আর একটা জিনিস ছোট্ট করে বলে রাখি, আমরা যতগুলা চ্যাপ্টার করেছি প্রতিটা চ্যাপ্টারে ইন্টারেস্টের ফর্মুলার ব্যাপার ছিল। ডিপ্রিসিয়েশনে আমি এরকম কোনো ইন্টারেস্টের প্ল্যানিং রাখছি না, ঠিক আছে? আমরা যেটুকু পড়ছি ওর মধ্যে ইন্টারেস্টের অনেক কোনো পোর্শন নাই। এবং সামনেও যদি যে বইয়ের ভিতর দেখো, অত বেশি ইন্টারেস্টের পোর্শন নাই, খুবই লিমিটেড আছে। ট্যাক্সের ব্যাপারে কিছু পার্সেন্টেজ চলে আসে, আদারওয়াইজ ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমাদের কোনো ইন্টারেস্ট ইমপ্লাই হবে না। তার খেয়াল রাখতে হবে, এই পরীক্ষায় যদি ছোট একটা প্রশ্ন জিজ্ঞেস করে বসা হয় যে ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে কত পার্সেন্ট ইন্টারেস্ট করা জিজ্ঞেস করা, কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট ইন্টারেস্ট ব্যবহার করা যেতে পারে, তোমরা বলবা স্যার 10 থেকে 20%, কেউ 20 থেকে 30% বলে দিতে পারো। আসলে কোনো ইন্টারেস্ট কিন্তু এখানে ইমপ্লাই করা হয় না। আচ্ছা, তারপর হচ্ছে বুক ভ্যালু, যে প্রতি বছর আমি ডিপ্রিসিয়েশন করার পরে ওই প্রোডাক্টটার আসলে আমার ভ্যালু কত থাকছে। এখন সহজ ভাষায় চিন্তা করো, মনে করো তুমি একটা প্রোডাক্ট আজকে কিনলা, সেটার দাম কত পড়লো, সে ফর এক্সাম্পল আজকে দাম পড়লো 30,000, 30K। আর তোমার প্ল্যান হচ্ছে প্রতি বছর তুমি 5,000 টাকা করে কি করবা, জমাবো। আলাদা জমাবা বা সরাই রাখবো। ডিপ্রিসিয়েশন করবা, যেটা ডিপ্রিসিয়েশন কস্ট, বাট সেটাকে বলছে কত, ডিপ্রিসিয়েশন করবা হচ্ছে আচ্ছা। 5,000 এভরি ইয়ার। তো তাহলে দেখো, প্রথম বছর শেষে তোমার ভ্যালু কত হবে? 5,000। না না, প্রথম বছর পর তোমার ওই প্রোডাক্টের ভ্যালু কত থাকবে, 5,000 টাকা যদি সরিয়ে রাখো বা ডিপ্রিসিয়েশন দেখাও। 25,000। হ্যাঁ, এটাকে আমরা আসলে বলছি যেই বছরটা রিমেইনিং আছে তার আসলে খরচটা কত বা ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ভ্যালুটা কত, বলতেছে দেখো বুক ভ্যালু, এটাকে বলছি আমরা কি,
বুক ভ্যালু। বুক বুক ভ্যালু ভ্যালু। রিপ্রেজেন্ট দা রিমেইনিং। এটা কি রিমেইনিং? ওই যে 1 বছর পরে কি 5,000 টাকা আমরা ডিপ্রিসিয়েশন দেখালাম আর বাকি 25,000 টাকা এটা আমার ভ্যালু থাকলো। এটা বলতেছে কি যে এটা সাবট্রাক্ট করতে হয় আমাদের ডিপ্রিসিয়েশনের মানে ডিপ্রিসিয়েশন চার্জটা সাবট্রাক্ট করতে হয় কোথা থেকে? বেসিস থেকে। বেসিসটা কি? ওই যে আমাদের 30,000 টাকা বা আমাদের পি ভ্যালু যেটা, দুটাই তো বেসিস, একই জিনিস। হ্যাঁ বলো। ট্যাক্স যখন বসাবে স্যার তখন কি 25,000 টাকার উপর ট্যাক্স বসাবে? না, মানে ব্যাপারটা ট্যাক্সটা হচ্ছে যখন কি আসবে। আমরা যখন ডিপ্রিসিয়েশন দেখাবো এটা একটা খরচ, তাহলে আমার আর্নিং থেকে আমরা আসলে দেই, তখন আমাদের দেখা যায় কি তুমি যখন ডিপ্রিসিয়েশন বেশি দেখাবা ওখান থেকে তুমি জি রিবেট স্যার। পাবা। ট্যাক্সের ব্যাপারে তুমি রিবেটের একটা অপশন চলে আসবে। বিভিন্ন তোমার যদি ভালো মেশিনারিজ থাকে, এক্সপেন্সিভ মেশিনারিজ থাকে, সেগুলোর জন্য মেশিন থেকে তুমি ডিপ্রিসিয়েশন পাবা। বাট সরি, ডিপ্রিসিয়েশন তো তুমি দেখাচ্ছ যে এত টাকা আমি ডিপ্রিসিয়েশন করেছি, সেটা কোন মেথডে? তোমাকে এখন অনেকগুলো মেথড জানতে হবে ডিপ্রিসিয়েশনের। কারণ তুমি কোন মেথডে ডিপ্রিসিয়েশন দেখাচ্ছ, অনেক সময় অডিটে তোমাকে ধরে ফেলবে, বলবে যে কোন মেথডে আপনি ডিপ্রিসিয়েশন করেছেন। আপনি আন্দাজ করে 2,000 ধরেছেন, আপনি এটা কি হবে নাকি? 5,000 ধরতে আপনি পারেন না। তখন তোমাকে বলতে হবে যে আমি এখানে অনেকগুলো মেথড শেখাবো আমি। তুমি তখন বলতে হবে যে আমি এই মেথড ফলো করছি, এই জন্য ডিপ্রিসিয়েশন চার্জ আমার এত, এবং সেটা ইকোনমিক্যালি জাস্টিফাইড, যেখানে অডিটর তোমাকে কিছু বলতে পারবে না। কিন্তু যদি ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসে তুমি এই কথাটা না বলতে পারো, সেক্ষেত্রে অডিট কিন্তু তোমার কাছ থেকে এডিশনাল পেমেন্টও নিয়ে জরিমানাও করতে পারে। এই জন্য এই ক্ষেত্রে তোমার ট্যাক্সের ব্যাপারটার জন্য আগে ডিপ্রিসিয়েশন চার্জটাকে আমি ধরবো, তখন থেকে আমি ট্যাক্সের রিবেট পাবো। সে ফর এক্সাম্পল, আমি যদি রিবেট মানে বুঝো তো, আমার রিবেট টার্মটার সাথে কি পরিচিত? আচ্ছা। রিবেট টার্মটার সাথে পরিচিত হতে পারে অনেকে উত্তরাবাসীরা, যারা হচ্ছে বিদ্যুৎ বিল প্রিপেড কার্ড দিয়ে ইউজ করে। বিদ্যুৎ বিলের ক্ষেত্রে আমরা রিবেট পাই 1%। ঠিক আছে? সরকার আমাদের জি ট্যাক্স স্যার। কাটে প্রতিটা ইউনিটের এক্সট্রা মানে 5% কাটে, মানে 1,000 টাকার 5% সরকার কেটে নেয়। আবার সরকার কি করে, সাথে আমার 1% আমার ফেরত দেয়, যেহেতু আমি প্রিপেড ইউজ করছি বলে। তার মানে রিবেট মানে কি? ট্যাক্সের উল্টাটা বা ফেরত। দেখা যায় কি বুঝছি যারা স্যার। করে, যারা এই স্যালারি, আমরা যে জব করি আমাদের ক্ষেত্রে আমাদের প্রত্যেকে, তোমরা যখন চাকরি বাকরি করবা, তোমাদের বিজনেসের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে, তোমরা যদি টাকাটার একটা অংশ ইনভেস্টমেন্ট দেখাও, সেই ইনভেস্টমেন্ট দেখানোর জন্য ইনভেস্টমেন্টটা হয়তো বা ভেরিফাইড কিছু রুলস আছে, ওগুলোর মধ্যে যখন ইনভেস্টমেন্ট দেখাবা, ওই ইনভেস্টমেন্টের উপর বেস করে তোমরা একটা আলাদা বেনিফিট পাবা সরকার থেকে। যেমন তোমার ট্যাক্স হয়েছে মনে করো 20,000 টাকা, কথার কথা, আর তুমি বিজনেসে ইনভেস্টমেন্ট দেখানোর কারণে ওইটার মনে করো তোমাকে বললো 10% রিবেট। তুমি হয়তো বা 2 লাখ জি টাকার স্যার। ইনভেস্টমেন্ট করেছো, 10% হলে কত হয়? 20,000 টাকা না? 20,000 টাকা স্যার। ওই তাহলে 20,000 টাকা কাটাকাটি হয়, তোমার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, এরকম একটা ফ্যাক্টরস থাকে। যারা অনেক কোটি কোটি টাকার বিজনেস করে তাদের ক্ষেত্রে এটা অনেক বড় ফ্যাক্টর, না হলে আসলে অনেক টাকা ট্যাক্স দিতে হয়। এবং এইটা কেন আসলে মানে ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে তুমি স্যার বলতে পারো স্যার তাহলে কি ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা কিনা? তা না, আসলে হয়েছে কি, তুমি যখন এই অ্যাডভান্স মেশিনটা কিনে নিয়ে আসছো, তোমাকে কিন্তু অলরেডি সরকারি অনেক ট্যাক্স দিয়ে আনতে হয়েছে। জি স্যার। এবং তারপর আবার অ্যাসেটের উপর যদি ট্যাক্স দাও, অ্যাসেটের উপর ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, তোমার যদি অনেক অ্যাসেট থাকে, এটা ট্যাক্সের বিভিন্ন রুলস আছে, অনেকগুলো রুলস আছে, ওগুলো তো আসলে ট্যাক্সেশন আলাদা সাবজেক্ট আকারে পড়ে, বিজনেসটা আমরা পড়ি না। ট্যাক্সের আলাদা রুলস আছে, যে তোমার যদি এত কোটি টাকার অ্যাসেট থাকে তার জন্য তোমাকে এত টাকা ট্যাক্স দিতে হবে। এখন তোমার যে একটা অ্যাপার্টমেন্ট, তোমার একটা বিল্ডিং আছে, তোমার একটা ফ্ল্যাট আছে, এটা একটা অ্যাসেট। অ্যাসেট তো চিনো, আমরা অ্যাকাউন্টিং অ্যাসেট চিনেছি। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমার একটা অ্যাপার্টমেন্ট আছে, তোমার এটা একটা অ্যাসেট। তোমার একটা ফ্যাক্টরি, একটা মেশিন আছে, সেটা একটা অ্যাসেট, সেটা অ্যাসেট একটা কস্টিং। সেই কস্টিংটা তোমাকে দেখাতে হবে। এই কস্টিং দেখানোর ক্ষেত্রে আমরা যখন ডিপ্রিসিয়েশন সরিয়ে ফেলবো, তখন প্রোডাক্টের ওই সময় বুক ভ্যালু কমে যাবে না? জি স্যার। ওই বুক ভ্যালু কমে গেলে কিন্তু ওটা ট্যাক্স মানে অ্যাসেট কমে আসবে। এইভাবে আমরা অ্যাডজাস্ট করি জিনিসটা। ঠিক আছে? অ্যাসেটের ভ্যালু কমে গেলে আমরা ট্যাক্সের ক্ষেত্রে একটা সুবিধা পাই, এবং ডিপ্রিসিয়েশন থেকে একটা সুবিধা পাই, এইভাবে হয় আর কি। হ্যাঁ, যাই হোক। তো বুঝছি এটা স্যার। রিকভারি পিরিয়ড কি, কত বছরে আমি টাকাটা রিকভার করব, মানে 50,000 30,000 টাকা দিয়ে মেশিনটা কিনেছি, আমি 6 বছর রিকভারি করতে যাচ্ছি। মানে 6 বছর পরে প্রোডাক্টের ভ্যালু হয়ে যাবে কি হয়তোবা 0। জিরো, অথবা জিরো না এমন না, 5 বছরের মধ্যে আমার স্যালভেজ ভ্যালু হবে 5,000 টাকা, 5,000 টাকাতে পুরোটা বেডি করে আমি নতুন একটা মেশিন নিয়ে আসবো, এরকম আর কি। জি স্যার, বুঝতে পারছি। মার্কেট ভ্যালু, ওই যে প্রতি বছরের মার্কেট ভ্যালু যেটা আমরা জি স্যার। বলছি, সেটা আমরা ওই বলছি। স্যালভেজ ভ্যালু তো চিনি আমরা। রিকভারি রেট মানে কত রেটে আমি আসলে রিকভারি করবো, বা ডিপ্রিসিয়েশন রেটটা আমাদের কত হবে, সেটা আমরা এখানে দেখবো। এখানে প্রপার্টির ব্যাপার আছে, এই প্রপার্টি গুলা থেকে অ্যাসেটের ব্যাপার চলে আসে। এগুলো অত ডিটেলসে যাবো না। যেমন প্রপার্টির মধ্যে, পার্সোনাল প্রপার্টির মধ্যে মনে হতে পারে যে আমার একটা গাড়ি আছে, হ্যাঁ, তোমার একটা ল্যাপটপ আছে, ইটস পার্সোনাল প্রপার্টি। তোমার একটা ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির মেশিনারিজ আছে, সেগুলো তোমার পার্সোনাল প্রপার্টি। আবার রিয়েল স্যার প্রপার্টি, গাড়ির তো
স্যার গাড়ির জন্য তো প্রতি বছর একটা ট্যাক্স দিতে প্রচুর হচ্ছে ট্যাক্স না? দিতে হয় গাড়ির জন্য। এবার উল্টাপাল্টা নিয়ম জি করে আরো স্যার। পুরান গাড়ির ট্যাক্স বেড়ে গেছে, নতুন গাড়ির ট্যাক্স কমে গেছে সিসির কারণে। তো একটা সরকারের আমি এই ট্যাক্সের জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আমি আসলে প্রতি বছর চেষ্টা করি, আমি যখন আমাদের ট্যাক্সের ফাইলটা করতে হয়, আমি আমাদের অনেক কলিগের ট্যাক্সের ফাইলটা নিয়ে কাজ করতে ভালো লাগে আমার। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে? যদিও খুব মানে জিনিসগুলো ১ম এ বুঝতে খুব কমপ্লিকেটেড লাগে। বাট এগুলো আসলে অনেকে জাস্ট এই ট্যাক্সের ফাইল করে একটা জাস্ট কিছুই না ২-৩ হাজার টাকা নেয়। জাস্ট যারা অ্যাডভোকেটরা। হ্যাঁ? কিন্তু এই কাজটা আসলে নিজেই করা যায়। খুবই সোজা। বিশেষ করে আমরা যারা মানে বেসিক নরমাল জাস্ট কয়েকটা একটা জব করছি, আদার্স অত কিছু নাই তাদের জন্য। যারা হয়তোবা অনেক বিজনেস বড়, বড় বিজনেস করছে, তাদের ক্ষেত্রে ট্যাক্স এক্সপার্ট থাকতে পারে একজন। কিন্তু আমাদের এখন বর্তমানে হয়ে গেছে কি? আমরা নিজেরাও একাই কি করি? আর করতে ইচ্ছা করে না। একটা এক্সপার্টকে দিয়ে দিই, তাকে করে দিই, কিছু টাকা দিয়ে দেব। কিন্তু এটা নিজে বসেই করা সম্ভব ট্যাক্সের ব্যাপারগুলো। খুবই সোজা সিস্টেম আরকি ট্যাক্সের যে জিনিসগুলা। তো আমরা অনেকগুলো ডিপ্রিসিয়েশন রেট আছে। আমরা একটা দেখবো হচ্ছে লিনিয়ার উইথ দ্য টাইম। ডিপ্রিসিয়েশনটা কি হবে? লিনিয়ার উইথ দ্য টাইম। এবং এখানে আসলে একটা ফর্মুলা দিচ্ছি। ফর্মুলাটা আসলে দেখে কমপ্লিকেটেড লাগতে পারে, আসলে কমপ্লিকেটেড না। এটা হচ্ছে ডিটি। ডিতে মানে কি? ডি মানে কি? ডিপ্রিসিয়েশন। টি মানে কি? এক টি মানে একটা বছর। সেটা ১ম বছর হতে পারে, ২য় বছর হতে পারে, ৩য় বছর। এরকম বছরের বিভিন্ন এই যে দেখো উপরে ফর্মুলাটা কি লিখেছি আমরা দেখো। ডিটি ইকুয়াল টু বি মাইনাস এস ইন্টু স্মল ডিটি। ডিটি। হ্যাঁ, এখানে হয়েছে কি ডিটি, ক্যাপিটাল ডিটির মানে হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন চার্জ, প্রতি বছর আমি কত টাকা করে ডিপ্রিসিয়েশন চার্জ করব বা আমি ওটাকে খরচ দেখাবো বা খরচ করব, যেটাই বলি একই কথা। তো এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন চার্জ হচ্ছে আমার ডিটি বললাম। এই টি এর ভ্যালুটা কত হতে পারে? প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর করে এন বছর পর্যন্ত এটা হতে পারে। এরপরে পি ভ্যালু, পি টাই মানে কি? বি ভ্যালু, বেসিস। মানে ইনিশিয়ালি প্রোডাক্টটা কিনতে আমার কত টাকা লেগেছিল, সেটা হচ্ছে কি আমাদের ফার্স্ট কস্ট বা বেসিস। বুঝতে পারলাম? এটা হচ্ছে বি ভ্যালু। আর তারপরে হচ্ছে এস্টিমেটেড স্যালভেজ ভ্যালু, যে 5 বছর পরে প্রোডাক্টটা যখন সেল করব, সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু একটা মার্কেট ভ্যালু যেটা সেটা। মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ ফিউচার ভ্যালু। বাট এখানে এফ না লিখে আমরা কি লিখছি? এস লিখছি, স্যালভেজ ভ্যালু বলে। কারণ আগে আমরা জি স্যালভেজ স্যার। ভ্যালুকে এফ লিখতাম, এখানে এসই লিখছি। আর এখানে কোনো ইন্টারেস্টের ব্যাপার স্যাপার আপাতত নাই। আচ্ছা, এস লিখলাম। তারপর কি এন হচ্ছে কি আমাদের? রিকভারি। রিকভারি পিরিয়ড, যে আমি কত বছরের মধ্যে আমি রিকভারি করতে পারছি, মানে কত রিকভারি করব, সেটা একটা একটু জিনিসটা বোঝা আগে। এই যে ডিটি এর ব্যাপারটা, ডিটিটাকে অনেক জায়গায় এইভাবে লেখে, এই নিচেও লেখা আছে অবশ্য। ডিটিটা যেটা স্মল ডিটি, এটা মানে ডিপ্রিসিয়েশন রেট, যে আমি প্রতি বছর কত পার্সেন্ট আসলে ডিপ্রিসিয়েশন করব। তার মানে এটাকে এইভাবে বলে 1/n। 1/n তার মানে খেয়াল করো, তুমি মনে করো তোমার ইন্টারেস্ট রেট, তুমি চাইলা 10 বছরের মধ্যে ডিপ্রিসিয়েশনটা উঠাবা। তার মানে তোমার ডিপ্রিসিয়েশন রেটটা কত বলো তো? 1 ডিভাইড বাই 1/10, দ্যাট ইজ 10% না? জি স্যার। তার মানে আমি প্রতি বছর 10% করে ডিপ্রিসিয়েশন রেট করব, মানে ডিপ্রিসিয়েশন চার্জটা করব 10% করে। কিসের 10% বলো তো? ওই যে বেসিসের 10%, বেসিস মাইনাস স্যালভেজের 10%। সেই জন্যই ফর্মুলাটা কিন্তু এরকম এসছে, এই যে দেখতে পাচ্ছি কিনা, বেসিস জি মাইনাস স্যার, স্যালভেজ বেসিস। ইনটু এটা 10%, বা এটা যে ডিটি। এখন এই ডিটিটাকে কি লেখা যায়? 1/n না? এই যে 1/n জি বলে স্যার। বি মাইনাস এস ইনটু এন, এই ফর্মুলাটা আমরা লিখে রাখি। এরপরে একটা অঙ্ক আছে, এটা খুবই সোজা চ্যাপ্টার, এটা আসলে কোনো কমপ্লেক্সিটি নাই, এখানে কোনো লাইফ সাইকেলও দেখতে হয় না, জাস্ট বসিয়ে দিলেই হয়, এরকম ব্যাপারটা আর কি। বি মাইনাস এস। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখন আরো কিছু টুকটাক জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে আমাদের ওই ডিপ্রিসিয়েশনের বুক ভ্যালু বা কিছু ফর্মুলা আছে, ওগুলো আসলে এখন মানে ফর্মুলা আকারে না দেখেও আমরা যদি টুকটাক একটু ইয়ে করি, মানে অঙ্কটা বোঝার চেষ্টা করি, অঙ্ক থেকেই ফর্মুলা বের হয়ে আসবে। মানে কিছু ফর্মুলা আছে অবশ্য। এটা হচ্ছে বুক ভ্যালু। বুক ভ্যালুটা কি বলছে দেখো, খেয়াল করো। তুমি দ্বিতীয় বছরে বুক ভ্যালু চাচ্ছ, দ্বিতীয় বছরে বুক ভ্যালু চাচ্ছ, তার মানে কি? তাহলে মানে বেসিস আর কি হবে, দ্বিতীয় বছর যদি হয়, তাহলে 2 বছরের জন্য টি এর ভ্যালু কত? 2। আর ডিপ্রিসিয়েশন কি, প্রতি বছর কত করে ডিপ্রিসিয়েশন দিচ্ছ সেটা দিয়ে গুণফল, এরকম একটা ব্যাপার। এটা যখন অঙ্ক করব ফর্মুলা আকারে চলে আসলে তখন বুঝতে সহজ হবে। আমি লিখে রাখি, এটা হচ্ছে বুক ভ্যালু, মানে প্রতি বছরে যে ভ্যালুটা কমছে, মানে সেই কতটা ভ্যালু এক্সিস্ট থাকছে, সেটাকে আমরা বলছি কি? বুক ভ্যালু। বেসিস মাইনাস টি ইনটু
ডিটি। টিটা কি স্যার? টিটা কি টাইম পিরিয়ড, টাইম। হ্যাঁ কত বছর আমি করছি সেটা। এটা অঙ্ক করলে অঙ্কের মধ্যে চলে আসবে জিনিসটা, তখন বুঝতে পারবো। আর কিছু এই ফর্মুলাটা তো আমরা চিনি কম বেশি, এটার দরকার নাই। পরে আরেকটা মেথড আছে, দেখো এখানে একটা অঙ্ক বলেছে খুব সহজ ম্যাথ। ফার্স্ট কস্ট বলেছে 50,000 টাকা, আর এখন ভ্যালু হচ্ছে মানে স্যালভেজ ভ্যালু হবে 5 বছর পরে 10,000 টাকা, তাই না? এখন বলতেছে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন চার্জ। খুব সোজা না? সবকিছুই আছে দেখো, প্রথম ফর্মুলাতে বসিয়ে দিলে, হ্যাঁ। তার মানে কি ব্যাপারটা হচ্ছে এরকম, 50 মাইনাস 10,000 ডিভাইড বাই 5, ব্যাপারটা এরকম কিনা? ফর্মুলা দেখি আমরা। হ্যাঁ, তাহলে আমরা এটা যদি করি আমাদের এরকম আসবে। এ করলে আমাদের, হ্যাঁ এ আসবে আমাদের ডিটি ইকুয়াল টু 50k মাইনাস 10k, আর এটা হচ্ছে ডিভাইড বাই 5। ওই যে কারণ রেটটা কত 1 বাই, এখানে 1 বাই 5 এইভাবে আসছে। এটা হচ্ছে কত 8 10 40 8000, তাই না? তার মানে কি বুঝতে পারছি, প্রতি বছর আমাকে 8,000 টাকা করে ডিপ্রিসিয়েশন চার্জ দেখাতে হবে বা চার্জ করতে হবে, সোজা কথা। আচ্ছা, সেকেন্ড বলেছে ক্যালকুলেট এন্ড প্লটটা একটু পরে গ্রাফিক্যাল ভাবে, এটাকে এই মেথডটার নাম হচ্ছে স্ট্রেট লাইন মেথড। তাহলে আমরা যে মেথডটা ফলো করছি আমাদের ডাটাগুলো স্ট্রেট লাইনে আসবে, এখানে কোনো ফ্লাকচুয়েশন বা চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে কি বলছে, ক্যালকুলেট দ্য প্লট দ্য বুক ভ্যালু অফ দ্য অ্যাসেট ফর দ্য ইচ পার ইয়ার। তার মানে প্রতি বছরে আমাদের কিভাবে মানে ডিপ্রিসিয়েশন আসতেছে সেটা আমি দেখাবো। আচ্ছা, এটার জন্য ফর্মুলার দরকার নাই, তুমি একটু সহজ ভাষায় চিন্তা করো তো আমার সাথে। দেখো, আমি প্রথম বছরের বুক ভ্যালু বের করতেছি। প্রথম বছরের বুক ভ্যালু কিন্তু আসলে বেসিস, ঠিক কিনা? তাই না? তো বুক ভ্যালু বেসিস, তারপরের বছর কত হবে? মানে প্রথম বছর মানে একবারে ইনিশিয়ালি আমরা যদি প্রথম বছর বলি, তাহলে মানে বুক ভ্যালু যদি 1 বলি, তার মানে 1 হলে কি হবে হচ্ছে আমরা একটা বছর শেষে, প্রথম বছর শেষে আমরা কি করছি, ওটা তো একবার ইনিশিয়ালি। প্রথম বছর শেষে আমরা কত টাকা দেখাচ্ছি? আমরা কিন্তু দেখাবো হচ্ছে 50,000 মাইনাস কত 8,000 না, তাই না? এই তো, তাহলে আমি সূত্র দেখালাম না, তুমি সূত্রটাই পরে তাকাও, এখন এদিকে তাকাও। মাইনাস 8k, 8,000, তার মানে আমাদের কত আসলো 42k। 42,000। আচ্ছা, দ্বিতীয় বছরে কি হবে তুমি বলো তো? আরো 8,000 কমবে, আরো 8,000 কমবে। 42 থেকে 8,000 কমবে। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখো, আমি দুটা লাইন লিখছি, এটা দুটা ফর্মুলা হিসেবে সামনে চলে আসবে তোমাদের কাছে। একটা হচ্ছে এইভাবে লিখলাম আমি, দেখো 50k মাইনাস 2, যেহেতু দুইটা রাখছি ডিপ্রিসিয়েশন দুইটা হলো চার্জ 8k, এটা একটা ফর্মুলা। জি স্যার। ও এন্ড সেকেন্ড আরেকটা লিখছি, একই জিনিস আমি দুইভাবে লিখছি, খেয়াল করো। 42k মাইনাস 8k, একই জিনিস না? দুটার মধ্যে পার্থক্য আছে, উত্তর একই আসবে। কিন্তু এই দুইটা লাইন যে লিখলাম না, এই দুইটা লাইন দুটা ফর্মুলার মতো চলে আসবে, সামনে উত্তর একই, কিন্তু স্যার এই যে ফর্মুলা অনুযায়ী প্রথমটাই ঠিক আছে স্যার। দুটাই ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে গত বছরের বুক ভ্যালু আর এই বছরের ডিপ্রিসিয়েশন বাদ, তার মানে তো এখনকার বুক ভ্যালু পেলাম, তাই না? মানে ফর্মুলা আকারে যদি এটা লিখি, তার মানে জিনিসটা কিন্তু এরকম হবে, BV2 ইকুয়াল টু BV1 মাইনাস DT। এই যে নিচেরটার জন্য ফর্মুলাটা এটা কিনা? সব 2 দেওয়া, এই যে এটা 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 জি স্যার, এটা না নিচেরটার জন্য এইভাবে। জি স্যার। হ্যাঁ, এটা আগে বুঝলেই এখন সামনে এটা যেহেতু বুঝে গেছো আর সমস্যা হবে না। আমরা চলো এখানে এখন দেখে ফেলি অঙ্ক কি করেছে। এই যে আমাদের, হ্যাঁ বলো। স্যার রাফিদ ক্লাসে ঢুকতে পারতেছে না, ওয়েটিং রুমে আছে। তাই না জি তো, স্যার বললো স্যার ওপেন করা সবাই, এইমাত্র ক্লাস মনিটরিং আসলো, ওনাকেও তো এক্সেস দিয়ে দিলাম, ওয়েটিং তো নাই হয়তো। বললো স্যার, আমি আচ্ছা, ওনার ডিসকানেক্টেড হয়ে গেছে, আবার ট্রাই করলে হয়তো ভাই। আর তোমরা মনে ইনবক্সে অ্যাটেন্ডেন্স গুলো দিতে পারোনি? না স্যার, বন্ধ স্যার, ডিসেবল বন্ধ স্যার। আচ্ছা, এখন এনেবল করে দিয়েছি। হয় কি ডাবল স্লটে ক্লাস হয় তো, তখন দেখা যায় যে দ্বিতীয় স্লটে আবার অ্যাটেন্ডেন্স যায়, একটা মানে খুঁজতে খুঁজতে খবর হয়ে যায়, কিন্তু আমি দ্বিতীয় স্লটে একটা ক্লাস নিয়েছি, সেটা বন্ধ করে দিয়েছিলাম আর কি। আচ্ছা, তাহলে এটা মোটামুটি আমরা ডিপ্রিসিয়েশন রেটও পেলাম, সাথে আমরা এই যে দেখো বুক ভ্যালু গুলো দেখো, প্রথম বছর শেষে কত 42,000, এরকম করতে করতে এখানে পঞ্চম বছর পর্যন্ত দেওয়া হয়েছে, সেটা কি 10,000 হবে না স্যালভেজ ভ্যালু? এই যে দেখো গ্র্যাজুয়ালি আমরা প্রথম বছর শেষে কত পেয়েছিলাম 42,000, এই সেই 42,000।
তারপরে কমে আসবে কত হবে, আরো 8,000 কমবে, তার মানে কি 34,000 না? জি স্যার 34,000 এটা সবগুলা বের করে এসেছে, কিন্তু এখানে আসলে বের করে দেয়া নাই, বাট সবগুলা কিন্তু বের করা যায়, চাইলে বের করা যায় বুক ভ্যালু যেটা। তারপর তৃতীয় বছরে কি হবে, 34 মাইনাস 8 26,000 না? জি তারপর স্যার কত হবে, 26 তারপরে হবে স্যার 18,000, 26 মিনিট 18,000 তারপরে 10,000, এই হচ্ছে। 18 10,000 পরে এবং 10,000। এবং এই 10,000টাই কি আমার স্যালভেজ ভ্যালু। দেখো পঞ্চম বছর শেষে আমার স্যালভেজ ভ্যালু 10,000 টাকা থাকার কথা না, এস্টিমেটেড স্যালভেজ ভ্যালু 10,000। এই হচ্ছে আমাদের স্ট্রেট লাইন মেথডের ডিপ্রিসিয়েশন রেট বা ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন। স্ট্রেট লাইন মেথড এখানে কোশ্চেনে বলা থাকবে, দেখো ইউজিং স্ট্রেট লাইন ডিপ্রিসিয়েশন, পারবো না? জি স্যার আরেকটা অঙ্ক দেখি ফেলি, চলো পারি কিনা। এখানে অবশ্য ছবিটা আঁকা নাই, তো দেখাতে আছে। দেখেন বলতেছে একটা ইকুইপমেন্ট কেনা হয়েছে, প্রথমে খরচ হচ্ছে 1 লক্ষ রুপি, 8 বছর এস্টিমেটেড লাইফ সাইকেল, আর ডিপ্রিসিয়েশন এর করতে হবে 8 বছরে, এবং স্যালভেজ ভ্যালু হবে কত, 20,000 রুপি। মানে 8 বছর পর তার ভ্যালু হবে ডিপ্রিসিয়েশন মানে করার পরে 20,000 রুপি। আর ডিপ্রিসিয়েশন চার্জ বের করতে বলেছে, বুক ভ্যালু বের হচ্ছে প্রতি বছরের জন্য। এখন ডিপ্রিসিয়েশন চার্জটা কি বের করতে পারবে? স্যার যে প্রতি বছর কত টাকা হ্যাঁ হ্যাঁ, লাগবে নাকি ডিপ্রিসিয়েশন স্যার? ডিটি, যেটা ডিটি বলি, ডিটির ফর্মুলাটা হচ্ছে আমরা যদি জানি, জি স্যার সেটা হচ্ছে বেসিস মাইনাস স্যালভেজ স্যালভেজ ডিভাইড বাই ইনটু এন, ডিটি ডিভাইড বাই এন এন। তার মানে এখানে হচ্ছে 100K 80 মাইনাস 20K মাইনাস ডিভাইড বাই 20 divided by 8, তার মানে দ্যাট ইজ 10K। সরাসরি জি লিখে দিলাম, স্যার সমস্যা নাই তো? না স্যার যে দেখো 10K, এখানে আবার পিআরএফ করেছে, এটা অন্য একটা বই থেকে নেওয়া, কিন্তু জেনারেলি সব জায়গায় কি বিআর এস লেখে। বিআরএস আচ্ছা, এবার বলো তাহলে প্রতি বছর আমার 10,000 টাকা করে নেওয়া হবে কিনা স্টেট লাইনে? জি স্যার এইটা একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন স্টেট লাইন মেথড করব, তাহলে আমার ডিপ্রিসিয়েশন চার্জ বের হওয়া মানে এটা প্রতি বছরই একই রেট, চেঞ্জ হবে না। কিন্তু যখন পরের মেথড গুলোতে যাবো, ওখানে প্রতি বছরই ডিপ্রিসিয়েশন চার্জটা কি হবে, চেঞ্জ হবে, একটা চেঞ্জ হবে রেটটা আমরা চেঞ্জ করি বলে একটু চেঞ্জ হবে আর কি। ওটা আলাদা ফর্মুলা আছে, এটা শেষ করে পরে ওটাতে আসতেছি। তাহলে এখানে তাহলে মানে বুঝতেই পারছি, 1 বছর শেষে ডিপ্রিসিয়েশন চার্জ কত হবে, 1 লক্ষ মাইনাস 10, 90,000 90,000। 2 বছর পরে 90,000 2 বছর পরে কত হবে, 80,000। 3 বছর 90,000 পরে 80,000 তারপরে 90,000 মাইনাস 10,000 এবারে বুক ভ্যালু, এটা জি স্যার বুক ভ্যালু। আর 90 মাইনাস মাইনাস 10,000 মানে 80,000, তারপরে জি স্যার 70,000, এভাবে তো। চলো মিলাই জি দেখি স্যার হয়েছে কিনা। এই যে দেখো ডান পাশে বুক ভ্যালু, এই যে আমি যে ফর্মুলাটা একটু আগে লিখেছিলাম, এটা আরো সুন্দর করে লিখে দিয়েছে এখানে, দেখো বুক ভ্যালু ইকুয়াল টু কি, আগের বছরের বুক ভ্যালু আর এই বছরের ডিপ্রিসিয়েশন চার্জ। জি স্যার। এই হচ্ছে সেই ফর্মুলা, এই ফর্মুলাটাই ঘুরে ফিরে অনেক জায়গায় আসবে একটু পরে, বুঝতে পারলাম? এই যে ডিপ্রিসিয়েশন চার্জ প্রতি বছর আমি 10,000 টাকা করে রাখছি, এই যে লাস্টে মানে আমার এটা যদি আমি বলতাম, এখানে ছবি আঁকা নাই, ছবি আঁকা যেত না আমাদের গ্রাফিকে সুন্দর করে জি স্যার যাবে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা পরে একটা মেথডে যাই, এটা হচ্ছে গিয়ে ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, আর এটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ডিক্লাইনিং ব্যালেন্স মেথড নিয়ে আমি পরে বলি, ডাবল ডিক্লাইন মেথড নিয়ে আমি আগে বলি। ডাবল ডিক্লাইন মানে কি, 2 না? জি স্যার আর একটু আগে আমি স্ট্রেট লাইন মেথডে ডিপ্রিসিয়েশন চার্জটা কি শিখেছিলাম, স্মল ডি সমান স্মল ডিটি বাই স্মল ডি, মনে পড়ে? জি স্যার স্মল ডি সমান শিখেছিলাম 1/n, 1/n 1/n না? আর যখন ডাবল হবে তখন জি এটা কি স্যার হয়ে যাবে, 2 হয়ে যাবে। এটা হচ্ছে ডাবল 2/n ডিক্লাইনিং এর রেট। সহজ হয়ে গেল না ব্যাপারটা? ডাবল ডিক্লাইনের জন্য আমার ইন্টারেস্ট মানে ডিপ্রিসিয়েশন রেটটা হচ্ছে 2/n। তার মানে 2/n যদি হয়, n এর ভ্যালু যদি আমাদের 10 হয়, তাহলে রেট কত হবে, 2/10 না? তার মানে 20% না? জি স্যার এইটুকু বুঝলেই হবে। এটা একটা গেল। এরপরে আরো কিছু বেসিক ফর্মুলা আছে, এটা ডাবল ডিক্লাইনিং এর বা সিঙ্গেল নরমাল ডিক্লাইনিং মেথড যেটা ব্যালেন্স মেথড, এই দুটার ক্ষেত্রে আমাদের হয় কি ফর্মুলা গুলো একই। সেই ফর্মুলা গুলো হচ্ছে এগুলা, যে কথাটা একটু আগে বললাম সেটা এখানে কিন্তু দেখা আছে। দেখো ডাবল ডিক্লাইনিং মেথডে একটা জনের লাইফ সাইকেল 10 ইয়ার্স, এন এর মান, তার মানে 20% করে আমরা কি করব, প্রতি বছরে বুক ভ্যালু থেকে রিমুভ করব। ব্যাপারটা এরকম কিনা, ডিপ্রিসিয়েশন চার্জ করব প্রতি বছর, বুক ভ্যালু থেকে কি হবে, রিমুভ হবে। এই 20% যেহেতু জি রিমুভ স্যার করব, আস্তে আস্তে ডাটাটা মানে ছবিটা আগেরটা যেহেতু স্ট্রেট লাইন ছিল, এখনটা স্ট্রেট লাইন হবে না, একটু কার্ভিক্যাল হবে, এই যে এরকম হবে। লালটা যেটা আঁকলাম সেটা কি স্ট্রেট লাইন মেথড, আর এটা কি, এটা হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, বুঝতে পারছি? ব্লু কালার যেটা, এটা জি এরকম স্যার আসবে। এবং এই যে বলতেছে দেখো, অনেক সময় আমরা কি করি,
যে কত পার্সেন্ট আমরা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সে 150% মানে স্যালভেজ রেট ধরি, তখন সেটা হচ্ছে ওই যে কি বলা যেতে পারে, আমরা যদি 1.5 গুণ ধরি, তাই না? অনেক সময় ডাবল ডিক্লাইনিং না করে ডিক্লাইনিং ব্যালেন্সে অনেক সময় 1.5 গুণও ধরে, ঠিক আছে? কিন্তু ওটা আসলে আমরা জেনারেলি ইমপ্লয়েড ডিক্লাইনিং ব্যালেন্স করবো আর কি। আচ্ছা, এই ফর্মুলা গুলা, এইখানে একটা ফর্মুলা আমি একটু দেখাই, একটু আগে যেটা আমি লিখেছিলাম, দেখো তো এটা চিনো কিনা, চিনো না? জি স্যার। একটু আগে জি এটা স্যার। তোমরা আবিষ্কার করেছো, তোমরা, আমি কিন্তু এটা আসলে ফর্মুলা শিখাইনি, তোমাদের অঙ্ক করতেই ফর্মুলা চলে আসছে। আচ্ছা, এটা রাখতে হবে, আমরা এটা রাখবো। আবার এই ফর্মুলাটা, এটা কি, যখন আমরা ডিক্লাইনিং মেথড বা ডাবল ডিক্লাইনিং মেথড করব, তখন হচ্ছে আমরা এই ডিপ্রিসিয়েশন চার্জের ফর্মুলাটা কি হবে, এটা হবে স্মল ডিটা কি, ওই যে সেই ডিপ্রিসিয়েশন রেট। বুক ভ্যালুটা কি, সেটা হচ্ছে তুমি যদি এখন ফার্স্ট কস্ট। হ্যাঁ না, বুক ভ্যালুটা মানে ফার্স্ট কস্ট না, বেসিস মানে ফার্স্ট কস্ট। বেসিক। বুক ভ্যালু মানে ফার্স্ট কস্ট না, এটা হচ্ছে বর্তমানে যদি তোমার 5ম বছর হয়, তার মানে জি স্যার। 4র্থ বছরের বুক ভ্যালুটা কত, সেটা হচ্ছে একটা ফর্মুলা বলতে পারি আমরা। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি, আমাদের অনেক সময় হয় কি অ্যাকচুয়াল ডিপ্রিসিয়েশন রেট বের করতে হয়, সেটার ফর্মুলা হচ্ছে এটা, অ্যাকচুয়াল ডিপ্রিসিয়েশন রেট। মানে আমরা ডাটা নাই, আমাদের ডিপ্রিসিয়েশন রেটের কথা বলা নাই, কিন্তু অ্যাকচুয়াল ডিপ্রিসিয়েশন রেট বলতে গেলে আমরা কি করব, ডিটি দিয়ে আমরা এইভাবে বের করব, সেটা হচ্ছে 1 মাইনাস ডি এর ভ্যালুটা কি, ওই যে আমরা উপর থেকে যেটা পেয়েছি সেটা, ওই যে যেখানে কোশ্চেনে যেভাবে বলা থাকবে সেটা। 2/2 হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওটা। আর এই যে ডিটি, এই ফর্মুলাটা একটু মনে রাখবা, অনেক সময় আমাদের কি থাকবে না, আগের বুক ভ্যালু আমাদের কাছে থাকবে না। এই ফর্মুলাটা হচ্ছে এমন একটা ইউনিভার্সাল ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে তুমি যে কোনো সময় কাজ করতে পারবা। দেখো এখানে বেসিস আছে, আর কিছুই জি নাই, স্যার। বাকিগুলা কিন্তু এখান থেকেই আসছে। আমি কিভাবে আসছে অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, এভাবে আসছে। এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন রেট। হ্যাঁ, আর যদি আমি এমন করতে চাই, বুক ভ্যালু বের করতে চাই যে কোনো পিরিয়ডের, তাহলে স্যার ফর্মুলাটা কি হবে, এইটা মনে রাখতে হবে। মানে তাহলে আমি একটু মার্ক করে দিই আলাদা করে, মানে এই দুটা ফর্মুলা একটু ভালো করে মনে রাখতে হবে, অন্যগুলো তো একটু মনে রাখতেই হবে। আর এবার মনে রাখার কোনো প্রয়োজন নাই, এবার তো তোমাদের সবার সামনেই সবকিছু থাকবে, যে বই দেখে দিবা। ঠিক আছে, এই দুটো ফর্মুলা আমি ভালো করে খেয়াল রাখবো। তো এখন আমরা অঙ্কে যদি চলে যাই, আমরা দেখতে পারবো আর কি। তোমরা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখো বা কেউ লিখে ফেলো, তাহলে আমাদের জন্য পরে আমাকে রেসপন্স করাটা সহজ হবে আর কি। তো এই যে বুক ভ্যালুর কথা বললাম, এই বুক ভ্যালুটা কখন বের করতে পারবো, যখন আমাদের প্রিভিয়াস বুক ভ্যালু আমাদের কাছে নাই, তখন আমরা কিন্তু এইভাবে বের করতে পারবো, উপরে যে ফর্মুলাটা। আর প্রিভিয়াস বুক ভ্যালু থাকলে আমরা নিচের ফর্মুলা দিয়ে বের করতে পারবো। আরেকটা আছে ইমপ্লয়েড স্যালভেজ ভ্যালু বা ইমপ্লয়েড ডিপ্রিসিয়েশন রেট। সেটা কি হয়, এটা হয় মাঝামাঝি। এটা কিসের মাঝামাঝি, ওই ডিপ্রিসিয়েশন রেটটা 0 আর 2/n মানে ডাবল ডিক্লাইনিং এর মাঝামাঝি। কখন এটা করা যায়, যদি স্যালভেজ ভ্যালু 0 থেকে বড় হয়। সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা আসলে এখান থেকে আসে। দেখো এই ফর্মুলাটা খুব কমন ফর্মুলা, খেয়াল করে দেখো। এটা কি বলছি, এস ইকুয়াল টু মানে যেটা স্যালভেজ ভ্যালু, সেটা কি একবার এন তম বছরের বুক ভ্যালু না, খেয়াল করে দেখো, আগে বলেছিলাম। জি স্যার। সেটা মানে কি, বুক ভ্যালুর ফর্মুলাটা কি, বি ইন্টু 1 মাইনাস ডি ইন্টু টু দি পাওয়ার এন, একটু আগে যেটা আমি মার্ক করে দিয়েছিলাম, দেখো চলো দেখি। এই যে এই ফর্মুলাটা নিচে, এই যে এটা, আমার মাউস পয়েন্টারটা কি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। জি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে সেই ফর্মুলাটা। তো এইখান থেকে মডিফিকেশন করে আমরা ডি এর ভ্যালুটা কি পাচ্ছি, 1 মাইনাস এস বাই ভি টু দি পাওয়ার 1/n। আমরা এই ফর্মুলাটা একটু মনে রাখবো আমাদের ইমপ্লয়েড ইয়ার জন্য। এখানে আসলে ফর্মুলাগুলো একটু মনে রাখা একটা ব্যাপার, কিন্তু আসলে এবার তো ফর্মুলা মুখস্থের দরকার নাই তোমাদের, সব এখান থেকেই পাচ্ছ। সো এই হচ্ছে একটা অঙ্ক, এখানে বলেছে যে একটা সোনার অ্যাপ্লিকেশন সেট করতে যাচ্ছে একটা টার্ন রিসার্চের। আর এখানে বলেছে 12 বছর তার লাইফ সাইকেল, এবং বলেছে ফার্স্ট কস্ট হচ্ছে কত, 25,000, এস্টিমেট স্যালভেজ ভ্যালু কত, 2500। 2500 টাকা। প্রথম বছর আর চতুর্থ বছরে কি বের করতে বলেছে, ডিপ্রিসিয়েশন বের করতে বলেছে, এবং কি বের করতে বলেছে, বুক ভ্যালু বের করতে বলেছে, প্রথম বছর এবং চতুর্থ বছর। চতুর্থ বছরের। তাহলে আমাদের এখানে যা যা ডাটা আছে সেই অনুযায়ী আমরা যদি বের করতে চাই আমাদের ফর্মুলা গুলার কথা যদি বলি, খেয়াল করো, আমাদের আসলে অনেকগুলো ফর্মুলা ছিল, আমরা কিন্তু ওই ডিপ্রিসিয়েশনের জন্য আমি একটু মার্ক করে দিয়েছিলাম। দেখো ডিপ্রিসিয়েশনের ফর্মুলাটা কি, এটা না, ডিটি ইকুয়াল টু ডিটি ইনটু ডি স্যার বুক ডিবি ভ্যালু 1 মাইনাস ডি।
এই যে এইটা একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে সবসময় বেসিস, জি আমাদের স্যার। কিন্তু বুক ভ্যালু নাই আছে, এই যে বলছে বুক ভ্যালু যদি না না স্যার। থাকে, জানা থাকে